দিনভর সড়ক অবরোধ, বিক্ষোভ। দুইটা পাশাপাশি বাস একসাথে যাচ্ছিল, ঠাস করে রাস্তাটা পার হচ্ছে, ওই টাইমে হচ্ছে ওকে দুইটার মাঝখানে ফেলে চাপা দিয়ে দিছে। একটা স্টুডেন্ট জেব্রা ক্রসিং এর উপর দিয়ে পার হচ্ছে, ওই মুহূর্তে তাকে কিভাবে মরতে হয়? আপনাদের যদি মনে হয় আপনাদের আরো লাশ লাগবে, নিয়ে যান, তারপর এই জায়গাটা নিশ্চিত করে যান। সন্তান হারিয়ে দিশেহারা বাবা মা, আর যেন সড়কে না নেভে প্রাণের প্রদীপ, বলছেন স্বজনেরা। সেও বলছিল নিরাপদ সড়ক চাই, কিন্তু আমার ছেলে যে এরকমই হবে আমি বুঝতে পারিনি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাঙামাটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় চিরুনি অভিযানে যৌথ বাহিনী, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা। নাইকো মামলার নথি চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ, অভিযোগ গঠনের শুনানি প্রায় 2 সপ্তাহ মুলতবি। অসুস্থ বিএনপি নেত্রীকে জোর করে আদালতে আনা হচ্ছে, অভিযোগ আইনজীবীদের। ভোলার বিউটি বেগমের বিরুদ্ধে মামলার অভিযোগ খতিয়ে দেখে গাফিলতি পেল মানবাধিকার কমিশনও। তদন্ত কর্মকর্তাকে দুষলেন বাদী পক্ষের আইনজীবীও। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে গাবতলী ও আমিনবাজারে বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ, বাধা দেওয়ার চেষ্টা এলাকাবাসীর। আবারও বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। সকালে রাজধানীর প্রগতি সরণিতে দুর্ঘটনার পর দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহত আবরারের সহপাঠীরা। কাল থেকে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা। চালক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। সাময়িকভাবে সুপ্রভাত পরিবহনের নিবন্ধন বাতিল করেছে বিআরটিএ। মঙ্গলবার সকাল 7:30 ক্লাসে যাওয়ার জন্য রাজধানীর প্রগতির যমুনা ফিউচার পার্কের সামনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন 3 সহপাঠী আবরার, আরিশা ও সামিদ। এ সময় আবরারকে ধাক্কা দেয় দ্রুতগতির সুপ্রভাত বাস। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রথম বর্ষের এই শিক্ষার্থী। 3 জন ছিল, ওরা ওড়িশা, আবরার আর সামিন। তো ও একটু পিছিয়ে পড়ে যায়, তখন বাসটা ওরা জেব্রা ক্রসিং এ ছিল, সামনে 2 জন ওড়িশা আর সামিন এগিয়ে গিয়েছিল একটু, তো বাসটা ওকে হিট করে চলে যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বসুন্ধরা গেটের সামনে বিইউপির শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা 8 দফা দাবি তুলে ধরেন। এই যদি ট্রাফিক হয়তো সপ্তাহের নমুনা হয়, যেখানে একটা স্টুডেন্ট জেব্রা ক্রসিং এর উপর দিয়ে পার হচ্ছে, ওই মুহূর্তে তাকে কিভাবে মরতে হয়? একটা মানুষের যতক্ষণ না পর্যন্ত একটা সিটিতে চলার বা একটা সিটিতে ড্রাইভ করার মতো সিভিক সেন্স না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে কোনো রকম লাইসেন্স ইস্যু করা উচিত না। দুইটা পাশাপাশি বাস একসাথে যাচ্ছিল, ঠাস করে রাস্তাটা পার হচ্ছে, ওই টাইমে হচ্ছে ওকে দুইটার মাঝখানে ফেলে চাপা দিয়ে দিছে। অতীতে ওই স্টুডেন্টরা জীবন দিয়েছে, আপনাদের যদি মনে হয় আপনাদের আরো লাশ লাগবে, নিয়ে যান, তারপর এই জায়গাটা নিশ্চিত করে যান। পরে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি সুপ্রভাতের লাইসেন্স বাতিল সহ চালকের দ্রুত শাস্তি নিশ্চিতের বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। ঢাকায় সুপ্রভাত লাইসেন্স চলবে না, এই বাস বন্ধ। যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এটা আসবো। এদিকে ডাকসুর নতুন ভিপি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে গেলে তার উপস্থিতিকে ভালোভাবে নেননি শিক্ষার্থীদের একাংশ। এ সময় ভুয়া ভুয়া বলে স্লোগান দিতেও শোনা যায় তাদের। যদিও আন্দোলনকারীদের পাশে থাকার কথা জানান ডাকসুর নবনির্বাচিত ভিপি। এই ছাত্ররা আজকে একা নয়, এই ছাত্রদের সাথে বাংলার প্রতিটি ছাত্র সমাজ রয়েছে। দিনভর বিক্ষোভ শেষে সন্ধ্যায় সড়ক ছাড়েন বিক্ষোভকারীরা। তবে আন্দোলন ও সড়ক অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তারা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সবেই বিশ্ববিদ্যালয় জীবন শুরু করেছিলেন আবরার আহমেদ চৌধুরী। মেধাবী হওয়ায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ছিল সুখ্যাতি। পরিবারের স্বপ্ন পূরণে 3 বাহিনীর নিয়োগ পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন। যুক্ত ছিলেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনেও। স্যার ম্যাডাম যখনই তাকে যে প্রশ্নগুলো করা হতো সবসময় তার হাত উপরে থাকতোই, সে সবসময় একটা হাত উপর করে রাখতো। সে কে? একমাত্র আবরার। যে আবরার কেউ না জানলেও আবরার জানতো।
সহপাঠীরা এভাবেই বলছিলেন মেধাবী বন্ধু আবরারের কথা। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ইন্টারন্যাশনাল রিলেশনের প্রথম বর্ষের এই শিক্ষার্থীর মেধার কারণে বন্ধুরা তাকে ডাকতেন CG4 নামে। সব দিক দিয়ে ভালো ছিল, ম্যামদের কোয়েশ্চেন করতো, স্যার ম্যাম সবার ফার্স্টের বেঞ্চে বসতো। ইভেন একটা স্যারের নাম দিয়েছে CG4, আমরা বলতাম CG4। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে রাজপথ কাঁপিয়েছে যে তরতাজা যুবক। বাস চাপায় তার অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না সতীর্থরা। যারা আমরা ছিলাম যে সড়ক আন্দোলনের জন্য, এখন তারাই যদি রাস্তায় পড়ে মরতে হয় তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? ভার্সিটিতে যেতে যেয়ে আমি যদি জেব্রা ক্রসিং করতে যেয়ে যদি আমি মারা যাই, তাহলে আমার ফুট ওভারব্রিজ বানিয়েই লাভ কি, জেব্রা ক্রসিং বানিয়েই লাভ কি? মা বাবার স্বপ্ন ছিল ছেলে সেনা কর্মকর্তা হবে। এরই মধ্যে ইঞ্জিনিয়ারিং করে 3 বাহিনীর নিয়োগ পরীক্ষায় টিকে মেধার প্রমাণও দিয়েছেন। সড়কে চলাচলে সবসময় সতর্ক থাকতেন, রাস্তা পারাপারে ব্যবহার করতেন জেব্রা ক্রসিং, কিন্তু শেষ রক্ষা হলো না। প্লেপেন থেকে সে ও লেভেল করছে, লেভেল করছে, সে এখন আর্মিতে পরীক্ষা দিয়েছিল, এয়ারফোর্সে পরীক্ষা দিয়েছিল, সবগুলো আমাদের টিকে আছে। সে ICSB হবে অক্টোবরে। সাউথ ইউনিভার্সিটি থেকে সবাই সারা বলছিল নিরাপদ সড়কের জন্য, তারা ওখানে অবস্থান নিয়েছিল, ও গেছিল। আবরারের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আরিফ আহমেদ চৌধুরী, মা রোমা এবং একমাত্র ছোট ভাই সহ স্বজনদের দাবি, সড়কে বিশৃঙ্খলায় আর কোনো আবরারের যেন প্রাণ না যায়। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। কিছুতেই যেন লাগাম টেনে ধরা যাচ্ছে না সড়ক দুর্ঘটনার, কাজে আসছে না ট্রাফিক সপ্তাহের মতো উদ্যোগও। বিশেষজ্ঞরা বলছেন এতে করে সড়কে শৃঙ্খলা ফিরলেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। এক্ষেত্রে সড়ক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। দুর্ঘটনা, গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে রক্তাক্ত সড়ক, স্বজনের আহাজারি, সড়ক অবরোধ। কদিন বাদেই এমন ঘটনার মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। লাশের মিছিলের সবশেষ সংযোজন আবরার। গত জুলাইয়ে রাজীব দিয়ার মৃত্যুতে নিরাপদ সড়ক আন্দোলনের ফলে অনেকটাই নড়েচড়ে বসে প্রশাসন, কিন্তু তাতেই মুক্তি মিলছে কই? মাস, পক্ষ কিংবা সপ্তাহব্যাপী দফায় দফায় ডিএমপির নানা কর্মসূচিতেও পরিসংখ্যান আগের মতোই। তাই এমন পদক্ষেপ শৃঙ্খলা ফেরাতে কাজ করলেও তা দুর্ঘটনা প্রতিরোধে সক্ষম নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ট্রাফিক সপ্তাহ করে আমি সব ডিসিপ্লিন নিয়ে আসবো, ইটস ইম্পসিবল। আপনি ডিসিপ্লিন তখনই আনতে পারেন যখন আপনি যাদের জন্য ডিসিপ্লিন আনবেন তাদেরকে সেই সুযোগ সুবিধা সৃষ্টি করে তারপর আপনাকে বলতে হবে যে তুমি অমান্য করছো, সুতরাং তোমাকে আমি পানিশমেন্ট দেবো। আমরা প্রায়শই যেটা দেখি সেটা হচ্ছে আপনার ট্রাফিক সপ্তাহ অর্থাৎ শৃঙ্খলার জন্য, বাট সেফটির জন্য যে চেকগুলো করতে হয় পুলিশের, সেটা কিন্তু হয় না। সেক্ষেত্রে সড়ক ব্যবস্থাপনা আর ট্রাফিক সিস্টেমের দিকে নজর দেওয়ার তাগিদ তাদের। যদি আমরা দীর্ঘমেয়াদী সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে অবশ্যই আমার যেমন পুলিশকে যেমন তার আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, ইঞ্জিনিয়ার যারা তাদের সেফটি সিকিউরিটি রাস্তা ঠিক আছে কিনা, ইঞ্জিনিয়ারিং সব আইটেম ঠিক আছে সেটা চেক করতে হবে এবং জনগণকে সচেতন করার জন্য উদ্যোগ নিতে হবে। ট্রাফিক ম্যানেজমেন্টটা আমরা যদি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে গ্রাউন্ড লেভেলে যে ম্যানেজমেন্টটা আছে, ম্যানেজমেন্টটাকে আমরা চেঞ্জ না করি, রোড ইঞ্জিনিয়ারিংয়ের জিনিসগুলো তো আপনার রোড আছে, এখানে কোথাও কার্ভেচার দিতে হবে, কোথাও আপনার গাড়ি বাসের জন্য বে তৈরি করে দিতে হবে, গাড়ি টার্নিংয়ের জন্য ইউলুপ যেটা আমরা করছি। তবে সর্বস্তরে আরও সচেতনতা বাড়ানোরও প্রয়োজন বলেও মনে করেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে 7 জন নিহতের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চরম আতঙ্কে রয়েছেন পাহাড়ি ও বাঙালিরা। কোনো সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না জানিয়ে চিরুনি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এদিকে হামলার ঘটনা খতিয়ে দেখতে বিভাগীয় প্রশাসন 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ছেলেকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়ে বুক ফাটা আর্তনাদ করেন ভিডিপি সদস্য আলামিনের মা। শোকের মাতম চলছে সহকারী প্রিজাইডিং অফিসার আমির হোসেনের পরিবারেও। উচিত বিচার তোরা করাইয়ে দিবি। এই যে বাবুটা তোরা দেখ 3 মাস ফুটছে না হলো আমার নাতিনের, কি করবো সরকার, কি করবো সরকারে, সরকারের তোরা কি করে দিবি করবি। দুর্গম বাঘাইছড়ি উপজেলা জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অজানা হামলার আশঙ্কায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় পাহাড়ি ও বাঙালিরা। এখন আইনশৃঙ্খলা বাহিনী যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ না করে ভবিষ্যতে আরো অনেক
সন্ত্রাসী হামলা হতে পারে। এলাকার অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে, জনসাধারণের কোনো নিরাপত্তা নাই এলাকার। খুবই আতঙ্ক বিরাজ করছে এবং এই আতঙ্ক দূর করার জন্য প্রশাসন থেকে যে ব্যবস্থাগুলো নিয়েছে তাতে জনগণ এখনো সন্তুষ্ট হতে পারেনি। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 জন চিকিৎসাধীন রয়েছেন, তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পাহাড়ের উপরে থেকে ওরা ব্রাশ করছে, ব্রাশ করার পরে তো সব অন্ধকার হয়ে গেছে, কোনো প্রশাসন নাই। আমার এই সাইডে গুলি গেছে, শরীরে লাগবে, এরপরে হাল্লা ছিল অনেক শুরু হয়েছে। ছেলে মেয়েদের আর্থিক পড়াশোনা যা যা করা দরকার আমরা প্রশাসনের পক্ষ থেকে সকল কিছুই করব। সন্ত্রাসী হামলায় প্রিজাইডিং কর্মকর্তা সহ 7 জন নিহতের ঘটনার পর দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সন্ত্রাসীদের হামলা বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক জানান, সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। সম্ভাব্য যে সমস্ত জায়গায় তাদের অবস্থান হতে পারে সেই সমস্ত জায়গায় আমরা খুঁজে দেখছি এবং আমরা একটা কম্বিং অপারেশন করছি এবং কাউকে সামান্যতম ছাড় দেওয়া হবে না, তাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং কোনোভাবে তাদের যেন ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী আক্রমণ করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার সন্ধ্যায় ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে দুর্গম 9 মাইল পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে প্রিজাইডিং কর্মকর্তা সহ 7 জন নিহত এবং 11 জন গুলিবিদ্ধ সহ 26 জন আহত হন। সময় সংবাদ, রাঙামাটি। রাঙামাটিতে হামলার সময় নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না দাবি করে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেছেন, পাহাড়ি এলাকা হওয়ায় এ ঘটনা ঘটেছে। সকালে চট্টগ্রামের CMH-এ আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। যারা নির্বাচনের মালামাল নিয়ে কেন্দ্র থেকে চলে আসছিল তাদেরকে সহায়তা করার জন্য বিজিবি ছিল, পুলিশ ছিল, আনন্দ বাহিনী ছিল। সংকীর্ণ রাস্তা তা দিয়ে পিছনে ফেরা এবং ঘুরে আসা তো কঠিন, এই সমস্ত সুযোগ নিয়ে তারা এই দুর্ঘটনা ঘটিয়েছে। এদিকে একদিন না যেতেই রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকালে বিলাইছড়ি উপজেলার নিজ বাড়ি থেকে নৌকায় করে উপজেলা সদরে যাচ্ছিলেন আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গা। নৌকাটি আলিকখং এলাকায় পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আমাদেরকে অস্ত্র ঠেকাই রাখার পর শেষ মুহূর্তে ওনারা গুলি করে চলে গেছে। মাত্র 5 মিনিট না, 4 মিনিটের ব্যাপার। 4 মিনিটে একজনের জীবনটা শেষ করে গেল। 2টা আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে, একটা বাম চোখের উপরে আর একটা বুকে। কিসের আঘাত সেটা? এটা অনুমান করা হচ্ছে গুলির। পরবর্তী আইনগত ব্যবস্থা মামলা হবে, তারপরে তদন্ত হবে। অসুস্থতা সত্ত্বেও নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়াকে আজ জোর করে আদালতে হাজির করা হয় বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। যদিও এ অভিযোগ মানতে নারাজ দুদকের আইনজীবী। এদিকে BSMMU এর চিকিৎসক দিয়েই দ্রুত বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 1 এপ্রিল নাইকো দুর্নীতি মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। নাইকো দুর্নীতি মামলায় মঙ্গলবার বেলা 12টা 40 মিনিটে হুইল চেয়ারে করে কারাগার থেকে বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়। এরপর শুরু হয় আদালতের কার্যক্রম। শুনানির পুরো সময় বেগম জিয়ার পাশেই ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 1.5 ঘন্টার শুনানি শেষে মামলার কার্যক্রম 1 এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়। খারিজ করে দেন নথি চেয়ে বেগম জিয়ার আইনজীবীর আবেদনও। বেগম জিয়ার আইনজীবীর অভিযোগ, অনীহা সত্ত্বেও বেগম জিয়াকে মঙ্গলবার আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। ডাক্তার লিখে দিয়েছে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, কাস্টডিতে লিখে দিয়েছে, অতএব তাকে আদালতে উপস্থাপন করা ঠিক হবে না। ঠিক আজকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আদালতে আজকে তাকে হাজির করা হয়েছে। যদিও এই অভিযোগ সঠিক নয় বলে জানান দুদক আইনজীবী। আদালতে এই ধরনের কোনো আবেদনও তারা করেননি। তারা আদালতে অসুস্থতার বিষয়ে কোনো বক্তব্য দেন নেই, ইভেন কি আদালতে কোনো দরখাস্তও দেন নেই। এদিকে আদালত থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া খুবই অসুস্থ। দ্রুত BSMM এর চিকিৎসক দিয়ে বেগম জিয়ার চিকিৎসার দাবিও জানান তিনি। মেডিকেল বোর্ডের মধ্যে যারা কনসার্ন ডাক্তার
ডাক্তার কনসার্ন ডাক্তারকে পাঠাতে পারে, পিজিডি ডাক্তার, তাকে দিয়ে তাকে দেখানো হোক। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের 14,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে 2007 সালে মামলাটি করে দুদক। বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একই মামলা হয়েছিল, কিন্তু উচ্চ আদালত মামলাটি খারিজ করে দেন। আদালত আদেশে বলেন, নাইকোর সঙ্গে শেখ হাসিনার সরকার আলোচনা করলেও দেশ বিরোধী শর্ত থাকায় কোনো চুক্তি করেনি শেখ হাসিনার সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হবে আগামীকাল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ডক্টর আবু নাসার রিজভী। ওবায়দুল কাদের সাহেবের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওনার প্রেশার, ডায়াবেটিস সবই কন্ট্রোলে আছে। মাউন্ট এলিজাবেথের ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল 10টায় ওনার বাইপাস সার্জারি হবে। ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সরেজমিনে মামলার তদন্ত প্রতিবেদনে উল্লেখিত ঠিকানা ভুয়া বলে প্রমাণ পান কমিশন নিযুক্ত জেলা ও দায়রা জজ। মিথ্যা মামলার দায় তদন্ত কর্মকর্তার ওপর চাপালেন বাদী পক্ষের আইনজীবীও। এদিকে বিউটি বেগমের পরিবারকে আবারও মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে প্রতিবেশী আলী হোসেন। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। মিথ্যা মামলায় কোলের শিশুকে নিয়ে কারা ভোগ করা ভোলার বিউটি বেগম এখন ক্ষণ গুনছেন মিথ্যা মামলা থেকে পরিত্রাণের। তদন্ত কর্মকর্তার মিথ্যা তথ্যের ভিত্তিতে মামলার জালে জড়িয়ে পড়া নিরপরাধ বিউটি বেগমের বিষয়টি সময় সংবাদ খবর প্রচার করলে দৃষ্টিগোচর হয় জাতীয় মানবাধিকার কমিশনেরও। মামলার নথি ও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা লালবাগ রোডের 166 নম্বর বাড়ির বাসিন্দা ও এর আশপাশের দোকানীদের সঙ্গে কথা বলে বাদী আলী হোসেনকে পাওয়া যায়নি। এছাড়া আসামিদের ঠিকানা হিসাবে ব্যবহার করা 202 নম্বর হোল্ডিংয়ে কোনো বাসা নেই নবাবগঞ্জে। 10 পর্যন্ত আছে, ওনারা আনছে 202 অথবা 220, মানে 202 কি, হ্যাঁ এরকম নাই। আজকে জিজ্ঞেস করছে যে আগে কি তদন্তের জন্য আসছিল বা আলী হোসেন নামে কোনো লোককে ভাড়া ছিল না, আমার বলছি না, এই বাসা থাকে না। মামলার মেডিকেল রিপোর্টের সত্যতা খুঁজতে মানবাধিকার কমিশনের দল যায় ঢাকা মেডিকেলের পরিচালকের কার্যালয়ে। প্রাথমিকভাবে মামলাটি মিথ্যা বলেই মনে করছে কমিশন। ইনকোয়ারি অফিসার এটা নিউ বলেছেন এবং এখানে কিছুটা নেগলিজেন্সি আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি। সবগুলো এভিডেন্স আমরা নিয়েছি, প্রাথমিকভাবে মনে হচ্ছে। এদিকে ঢাকায় দায়ের করা এই মামলায় জামিন পাওয়া বিউটি বেগমের পরিবারকে আবারও মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে আলী হোসেন। আমরা জামিন হয়ে বাড়িতে আসছি, আসার পরে বলতে যে তোরা জামিন হয়ে আসছো, তোদের টাকার মামলা দিচ্ছি, সেটা করতে পারি না, এখন মহাখালী থেকে আবার মামলা দেবো। এদিকে মিথ্যা মামলার জন্য বাদী পক্ষের আইনজীবী তদন্ত কর্মকর্তাকেই দায়ী করেন। ওটা আবার যেহেতু থানায় তদন্তের জন্য দিন, তদন্ত কর্মকর্তাও তো দেখতে পারতো যে ঠিকানাটা ঠিক নাই বা কি অবস্থায় আছে, উনিও তো এটার গুরুত্ব দিল না। মিথ্যা মামলা থেকে আদালত বিউটি বেগম ও তার স্বামীসহ মোট 3 জনকে জামিন দিলেও এখানেই হয়রানির শেষ নয়। সুদূর ভোলা থেকে বিউটি বেগম ও তার পরিবারকে আবারও ঢাকার আদালতে আসতে হবে মামলার নির্ধারিত তারিখে। এভাবে মিথ্যা মামলা দিয়ে কোনো মানুষকে যেন হয়রানি করা না হয়, সেজন্য আইনজীবী ও পুলিশ কর্মকর্তাদের সতর্ক হওয়ার পরামর্শ মানবাধিকার কমিশনের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নদী দখলমুক্ত করতে দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের অভিযানে গিয়ে দখলদারদের বাধার মুখে পড়েছে বিআইডব্লিউটিএ। এক্সাভেটর রুখতে দখলদাররা গাবতলী আশুলিয়া নৌপথের পালপাড়া এলাকায় এলোমেলোভাবে বাল্কহেড রেখে নদী বন্ধ করে রাখে বলে দাবি বিআইডব্লিউটিএর। তবে বাল্কহেড চালকদের দাবি নদীতে নাব্য না থাকায় তারা এগোতে পারছিলেন না। এদিন গাবতলী এলাকায় বহুতল ভবন সহ অনেক স্থাপনা উচ্ছেদ করেছে সংস্থাটি। 4 দিনের বিরতি দিয়ে মঙ্গলবার সকালে গাবতলীর বড়বাজার এলাকা থেকে উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। ওয়াকওয়ের জায়গা দখল করে গড়ে তোলা কয়েকটি বহুতল ভবন সহ প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় সংস্থাটি। উচ্ছেদ করা হয় তুরাগ ও বংশী নদীর মোহনায় চরের কয়েকটি অবৈধ স্থাপনাও। দুপুরে এক্সকাভেটর নিয়ে আশুলিয়ার দিকে যাওয়ার সময় দেখা দেয় বিপত্তি। তুরাগ নদীর পালপাড়া অংশে দেখা যায় 15-20টি বাল্কহেড নদীপথ বন্ধ করে রেখেছে। বিএডব্লিউটি এর দাবি নদী ভরাটকারীদের নির্দেশনায় উচ্ছেদ বাধাগ্রস্ত করতে এ কাজ করেছে বাল্কহেড চালকরা। তুরাগ নদীর সামনে কিন্তু এখন আমরা বিপুল সংখ্যক বালির গদি পাবো। এই বালির গদির নিয়ন্ত্রণেই এই সমস্ত বাল্কহেডগুলো আমরা যাতে সামনে এগিয়ে যেতে না পারি সে ধরনের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এখানে সমস্ত নৌযান চলাচল বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি ব্যারিকেডটাকে অপসারণ করার জন্য। বালির গদি যারা মালিক
তারাই মূলত এই সমস্ত কাজ করতে পারে। যত বাধাই আসুক না কেন সেগুলো আমরা অতিক্রম করে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। বাল্কহেড মাস্টারদের দাবি নদীতে নাব্য না থাকায় এই জটিলতা। পানি আছে মনে করেন 12 ফুট, লাগে মনে করেন 16 ফুট লাগবো। পানি নেই, যার কারণে আমরা এই অবস্থা, আমরা বিপদগ্রস্ত। আজকে 10 দিন যাবত আমরা জাহাজের স্টপের বাজার বন্ধ নাই। যদি আমরা এইভাবে কোনো গদিওয়ালার পড়াশোনায় আমরা যদি জাহাজ এইভাবে পাতাইলে করে থাকি তাহলে আমাদের জাহাজের স্টপের বিচার করবে। 29 জানুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত প্রায় 2500 অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। 2013 থেকে 2017 পর্যন্ত মাদকের মামলা দণ্ডের হার 50 থেকে 52%। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসেবে মামলা পরিচালনার ধীর গতির কারণে জেলে বাড়ছে মাদকের আসামির ভিড়। অন্যদিকে ফি বছর মাদকের বিচারাধীন মামলার সংখ্যাও বাড়ছে। আইন প্রয়োগের বিভিন্ন স্তরের সমন্বয়হীনতা নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান কতদূর এগোবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সেলিয়া সুলতানার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোমেন হোসেন। 2018 গত 5 বছরে মাদকের বিরুদ্ধে রেকর্ড সংখ্যক অভিযান চালানো হয় এই বছর। শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে মামলা হয় 13,777টি। এর আওতায় আসামি গ্রেফতার করা হয় 15,102 জন। কারা কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী সারা দেশে কারাগারের 36,000 আসামির জন্য ব্যবস্থাপনা থাকলেও কারাগারের 35,000-এর বেশি মাদক মামলার আসামি, যারা বিচারের অপেক্ষায় আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গুরুত্ববোধে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হয়, বিচার প্রক্রিয়ায় কেন তা মুখ থুবড়ে পড়ছে? আমরা সমস্ত কিছু আয়োজন করে আদালতে সোপর্দ করি। আদালতের এই সংবেদনশীলতা অবশ্যই প্রয়োজন হবে যে মাদক মুক্ত করতে হলে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। মামলার সংখ্যার পর্যালোচনায় দেখা যায় 2013 থেকে 2017 সালের শেষ পর্যন্ত করা মাদকের মামলায় 48,680টি মামলা বিচারাধীন থেকে যায়, যার সাথে 2018 সালে আরও 13,500-এর বেশি মামলা যুক্ত হয়। বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণ হিসেবে বিচারিক আদালতের রাষ্ট্রের আইনজীবী বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই সাক্ষী উপস্থিত না হওয়ায় লাগছে সময়। মাদকের মামলা কিন্তু জামিন একবারই হচ্ছে না, যেহেতু মামলা শেষ হচ্ছে না, আসামি যেগুলো আবার শেষ হচ্ছে ওগুলো আবার তাদের সাজা হচ্ছে, তা আসামি তো আর বের হয় না। এই জন্য ওখানে জেলখানে ক্রাউডেড হয়ে গেছে। সাবেক পুলিশের মহাপরিদর্শক বলছেন, সমাজ থেকে অপরাধ প্রবণতা দমনে প্রয়োজন মোটা দাগে শাস্তির উদাহরণ সৃষ্টি করা। মাদক মামলায় যা অদৃশ্যমান। পুলিশ তাড়াহুড়া করে চার্জশিট দিয়ে দিল, আদালতে গেলে ইয়ার্স টুকাতে বসে থাকে, আর প্রসিকিউশনের পক্ষ থেকে যদি এগুলো গুরুত্ব দেওয়া না হয় তাহলে তো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম শুধু পুলিশের উপর নির্ভর করবে না। পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি, এমন প্রশ্নে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার অধিকারীও দেখাতে পারলেন না কোনো আশার আলো। আমার মন্তব্য নেই, এটা আইন মন্ত্রণালয় থেকে বলবেন। তবে আমি আপনার সঙ্গে একমত যে একটা দীর্ঘ পুঞ্জীভূত স্তূপ আকারে মামলার জট লেগে গিয়েছে। এইগুলো অবশ্যই এগুলো আলোর মুখ দেখা উচিত তাড়াতাড়ি। গত বছর থেকে মাদক নির্মূলের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সংশ্লিষ্টরা বলছেন, মাদক নির্মূলে শুধুমাত্র মাদক জব্দ বা আসামি গ্রেপ্তারেই তৎপরতা নয়, বরং বিচার প্রক্রিয়ার প্রতিটি স্তরে তৎপরতা না দেখা গেলে আসলে ভেস্তে যেতে পারে সমাজ থেকে মাদক নির্মূলের মূল উদ্দেশ্য। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার জেব্রা ক্রসিং এ বিশ্ববিদ্যালয় ছাত্রের প্রাণ নিল বেপরোয়া বাস। দিনভর সড়ক অবরোধ, বিক্ষোভ, সন্তান হারিয়ে দিশেহারা বাবা মা। রাঙামাটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় চিরুনি অভিযানে যৌথ বাহিনী। বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা। নাইকো মামলার নথি চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ, অভিযোগ গঠনের শুনানি প্রায় 2 সপ্তাহ মুলতবি। অসুস্থ বিএনপি নেত্রীকে জোর করে আদালতে আনা হচ্ছে, অভিযোগ আইনজীবীদের। ভোলার বিউটি বেগমের বিরুদ্ধে মামলার অভিযোগ খতিয়ে দেখে গাফিলতি পেল মানবাধিকার কমিশনও। তদন্ত কর্মকর্তাকে দুষলেন বাদীপক্ষের আইনজীবীও। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে গাবতলী ও আমিনবাজারে বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ, বাধা দেওয়ার চেষ্টা এলাকাবাসী।
এই ছিল রাত 11টার সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।